আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের পর্বে। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা বাংলাদেশের ২২ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জীবনে সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে। বিষয়টি হলো নবম পে স্কেল ঘোষণা এবং এর বাস্তবায়নের বিস্তারিত চিত্র। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। এই ঘোষণায় লক্ষ লক্ষ পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে। তাই আজকে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব কোথা থেকে কিভাবে এই পে স্কেলের যাত্রা শুরু হলো, কতটুকু বেতন বাড়বে, কখন থেকে পাওয়া যাবে এবং সার্বিক অর্থনৈতিক প্রভাব কি হতে পারে। সবাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্যগুলো আপনার জন্য বা আপনার পরিবারের কারো জন্য অত্যন্ত জরুরি হতে পারে। প্রথমে আমরা একটু পেছনে ফিরে তাকাই। বাংলাদেশে পে স্কেল মানে হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া। এটি নির্দিষ্ট সময় অন্তর সংশোধন করা হয়, যাতে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের আয় যুগোপযোগী করা যায়। এর আগে অষ্টম পে স্কেল চালু ছিল, যা অনেক দিন ধরেই বলবৎ ছিল, কিন্তু দিনে দিনে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় এবং জীবনযাত্রার ব্যয় ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই সরকার নবম পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত নেয়। এবার আসে মূল ঘোষণার কথায়। গত ১১ জুন প্রস্তাবিত ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণার দিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের কথা জানান। এটি ছিল অনেকের কাছে একটি স্বস্তির মুহূর্ত, কারণ অনেক দিন ধরে এই প্রশ্নটি মানুষের মনে ঘুরছিল যে সরকার আদৌ এই পে স্কেল ঘোষণা দেবে কিনা এবং কখন দেবে। যখন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই কথা উচ্চারণ করলেন, তখন সারা দেশের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়। টেলিভিশনের পর্দায় যারা সরাসরি বাজেট ঘোষণা দেখছিলেন, তাদের অনেকের চোখে আনন্দের আভাস দেখা গেছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, বেতন কতটুকু বাড়ছে? পূর্ববর্তী বেতন সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সংখ্যাটা শুনতে অনেক বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু বিস্তারিত না বললে পুরো চিত্রটা পরিষ্কার হবে না, কারণ এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে যা অনেকেই হয়তো জানেন না। আপনারা হয়তো জানেন যে ২০২৫ সালে সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ভাতা চালু করেছিল। এই বিশেষ ভাতার আওতায় দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন। এটা ছিল মূলত সাময়িক একটি ব্যবস্থা, যতক্ষণ না নতুন পে স্কেল আসে। এখন নতুন পে স্কেল কার্যকর হলে এই বিশেষ ভাতা আলাদাভাবে আর দেওয়া হবে না, বরং এটিকে নতুন মূল বেতনের সাথে সমন্বয় করে নেওয়া হবে। অর্থাৎ আগে যে বিশেষ ভাতা পাচ্ছিলেন, সেটা নতুন বেতনের মধ্যেই হিসাব করা হবে। এই কারণে বলা হচ্ছে যে দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে কার্যকর বেতন বৃদ্ধি হবে ৩৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে কার্যকর বৃদ্ধি হবে প্রায় ৪০%। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ১০০ থেকে ১৪০% কথা বলা হলো কেন? আসলে ১০০ থেকে ১৪০% বৃদ্ধির হিসাবটা হলো আগের মূল বেতনের ভিত্তিতে নতুন মূল বেতনের তুলনামূলক বৃদ্ধির হার। কিন্তু যেহেতু বিশেষ ভাতাটি নতুন বেতনে সমন্বয় হয়ে যাচ্ছে, তাই হাতে কার্যকরভাবে যতটুকু বাড়তি আসবে সেটা ৩৫ থেকে ৪০% মতো। এই বিষয়টা স্পষ্ট বোঝা দরকার, যাতে পরে হতাশ না হতে হয়। তবুও বলতে হবে, ৩৫ থেকে ৪০% বৃদ্ধিও কিন্তু কম নয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে আছেন এবং যাদের সংসার চালাতে প্রতি মাসে হিমশিম খেতে হচ্ছে, তাদের জন্য এই বৃদ্ধি সত্যিই একটি স্বস্তির সংবাদ। মনে করুন, কেউ যদি এখন ২০,০০০ টাকা মূল বেতন পান, তাহলে ৪০% বৃদ্ধিতে তার বেতন বাড়বে ৮,০০০ টাকা। মাসে মাসে এই বাড়তি ৮,০০০ টাকা একটি পরিবারের জন্য সন্তানের স্কুলের খরচ, ওষুধের খরচ বা বাড়ি ভাড়ার চাপ কিছুটা হলেও কমাবে।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রশ্নটা হলো, এই বাড়তি বেতন সরকারি কর্মচারীরা কবে হাতে পাবেন? নতুন অর্থবছর শুরু হয় 1 জুলাই থেকে। সেই হিসাবে জুলাই মাস থেকেই নতুন বেতন কার্যকর হওয়ার কথা, এবং জুলাই মাসের বেতন সাধারণত আগস্টে পাওয়া যায়। তাই প্রথম নজরে মনে হতে পারে যে আগস্ট মাসেই বাড়তি বেতন পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। জানা গেছে যে নতুন পে স্কেল কার্যকর করতে হলে সরকারকে কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে, বিভিন্ন বিধিমালা সংশোধন করতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা পাঠাতে হবে। এই সব আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লেগে যাবে। এই কারণে সংশ্লিষ্ট সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে জুলাই থেকে কার্যকর হলেও বাড়তি বেতন ব্যাংক হিসাবে জমা হতে অক্টোবর মাস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এই খবরটা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করতে পারেন, কিন্তু এখানে একটা ভালো দিক আছে। কার্যকর তারিখ যখন জুলাই থেকে নির্ধারণ হবে, তখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের বাড়তি বেতনও একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ অক্টোবরে যখন বেতন পাবেন তখন 3 মাসের বকেয়া বাড়তি অংশটাও একসাথে আসবে। এটা অনেকটা 3 মাসের বোনাসের মতো হবে একটি মাসে। তাই সামগ্রিকভাবে দেখলে ক্ষতির পরিমাণ তেমন নয়। এখন আসি বাজেট বরাদ্দের বিষয়ে। প্রস্তাবিত 2026 অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 91,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি একটি বিশাল অঙ্ক। এর সাথে পেনশন এবং গ্র্যাচুইটি যোগ করলে মোট বরাদ্দ দাঁড়ায় 1,25,515 কোটি টাকায়। ভেঙে বললে কর্মকর্তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে 14,004 কোটি টাকা। কর্মচারীদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে 30,706 কোটি টাকা, আর বিভিন্ন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 45,126 কোটি টাকা। শুধু তাই নয়, জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে 1,41,444 কোটি টাকা করা হয়েছে। এটি গত সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। এই বিশাল বরাদ্দ থেকে বোঝা যায় যে সরকার সত্যি এই পে স্কেলকে গুরুত্বের সাথে নিয়েছে এবং অর্থায়নের ব্যবস্থাও রেখেছে। অনেক সময় ঘোষণা হয় কিন্তু বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। এবার সেই সমস্যা নেই। তাই বাস্তবায়নের পথে অর্থনৈতিক বাধা তেমন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন একটু চিন্তা করা যাক এই বেতন বৃদ্ধির সামগ্রিক প্রভাব নিয়ে। 22 লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর হাতে বাড়তি অর্থ আসলে তা শুধু তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকে না। এই অর্থ বাজারে যায়, মানুষ বেশি কেনাকাটা করেন, স্থানীয় ব্যবসা বাণিজ্যে গতি আসে, শিশুদের পড়ালেখায় বিনিয়োগ বাড়ে, স্বাস্থ্যসেবায় ব্যয় করার সক্ষমতা বৃদ্ধি পায়। অর্থনীতির ভাষায় এটাকে বলে মাল্টিপ্লায়ার ইফেক্ট। একজনের আয় বাড়লে তা ঘুরতে ঘুরতে আরও অনেকের কাছে পৌঁছায়। তবে বেতন বৃদ্ধির একটা চ্যালেঞ্জও আছে। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে বড় আকারে বেতন বৃদ্ধি হলে বাজারে মুদ্রার প্রবাহ বাড়ে, আর মুদ্রার প্রবাহ বাড়লে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়তে পারে। তবে এই বিষয়টি নিয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক সতর্ক দৃষ্টি রাখছে বলে আশা করা যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারলে বেতন বৃদ্ধি আসলে মানুষের জীবনমান উন্নত করবে। এখন একটু ভিন্ন একটি দিক নিয়ে কথা বলি। অনেকে জানতে চান পেনশনভোগীরা কি পাবেন। ঘোষণা অনুযায়ী পেনশনভোগীরাও এই নতুন পে স্কেলের সুবিধা পাবেন, অর্থাৎ যারা ইতিমধ্যে অবসরে গেছেন এবং পেনশন পাচ্ছেন তারাও বাড়তি পেনশন পাবেন। এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক, কারণ অনেক পেনশনভোগী আছেন যারা বয়সের কারণে আর আয় করতে পারেন না এবং পেনশনের অর্থের উপরই নির্ভরশীল। তাদের জীবনযাপনে এই বৃদ্ধি সত্যিই কাজে আসবে। এই পর্যায়ে একটু থেমে ভাবা যাক যে সরকারি কর্মচারীরা কতটা প্রতীক্ষায় ছিলেন। অনেকের সাথে কথা বলে জানা গেছে যে অনেক সরকারি কর্মচারী, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রতি মাসের শেষে সংসার চালাতে কষ্ট পাচ্ছিলেন। বাড়ি ভাড়া বেড়েছে, বাজারে নিত্য পণ্যের দাম বেড়েছে, সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। এইসব মিলিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাই নবম পে স্কেলের ঘোষণা তাদের কাছে শুধু একটি সংখ্যার বিষয় নয়, এটা তাদের কাছে একটি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ। এবার আসি বাস্তবায়নের পরবর্তী
পরবর্তী ধাপগুলো নিয়ে ঘোষণা হয়ে গেছে। এখন কি কি করতে হবে? প্রথমত, সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামোর বিস্তারিত থাকবে। কোন গ্রেডে কত টাকা মূল বেতন হবে, কোন ভাতা কত টাকা হবে, এই সব তথ্য সেখানে উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, বিভিন্ন বিধিমালা সংশোধন করতে হবে, যেমন ভ্রমণ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, এই সব ভাতার হারও সম্ভবত পরিবর্তন হবে। তৃতীয়ত, সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নির্দেশনা পাঠাতে হবে। চতুর্থত, হিসাব রক্ষণ দপ্তরগুলো থেকে নতুন হিসাব অনুযায়ী বেতন বিল প্রস্তুত করতে হবে। এই সব কাজ একসাথে করতে হবে এবং এতে স্বাভাবিকভাবেই কিছু সময় লাগবে। তবে সরকারের উচিত হবে এই প্রক্রিয়াগুলো যতটা দ্রুত সম্ভব সম্পন্ন করা, কারণ প্রতিটি বিলম্বিত মাসে কর্মচারীরা বাড়তি অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করলে তারা হতাশ হন। যদিও পরে একসাথে পাবেন, তারপরও মানুষের মনে একটা অস্থিরতা থাকে। একটি বিষয় এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, এই পে স্কেল বাস্তবায়নের পথে যদি কোনো জটিলতা দেখা দেয় বা বিলম্ব হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, ধৈর্য রাখুন, অহেতুক গুজবে কান দেবেন না, কারণ এ ধরনের বড় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে যে সময়টুকু লাগে সেটা প্রক্রিয়াগত কারণে লাগে, ইচ্ছাকৃত বিলম্ব নয়। এবার আরেকটি দিক নিয়ে আলোচনা করি। অনেকে প্রশ্ন করতে পারেন যে সরকার এত টাকা কোথা থেকে দেবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয় বৃদ্ধি। এই অতিরিক্ত ব্যয় মেটাতে সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে, না হলে ঘাটতি বাজেটের আকার বড় হয়ে যাবে। তাই সরকারের পাশাপাশি কর প্রদানকারী নাগরিকদের দায়িত্বও এখানে প্রাসঙ্গিক হয়ে পড়ে। সবাই যদি সঠিকভাবে কর দেন, তাহলে এই ধরনের কল্যাণমূলক ব্যয় মেটানো সহজ হয়। এই পুরো বিষয়টা সারসংক্ষেপ করতে গেলে বলা যায় যে নবম পে স্কেলের ঘোষণা বাংলাদেশের 22 লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য একটি অত্যন্ত ইতিবাচক খবর। 11 জুনের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক সূচনার পর এখন সবার চোখ রয়েছে বাস্তবায়নের দিকে। 100 থেকে 140% নামমাত্র বৃদ্ধির মধ্যে কার্যকর বৃদ্ধি হবে 35 থেকে 40%, কারণ বিশেষ ভাতা নতুন বেতনে সমন্বয় হয়ে যাবে। জুলাই থেকে কার্যকর হলেও বাস্তবে হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে জুলাই থেকেই হিসাব শুরু হবে, তাই বকেয়া অংশ একসাথে পাওয়া যাবে। বাজেটে বরাদ্দ যথেষ্ট রাখা হয়েছে, তাই অর্থায়নের চিন্তা নেই। এখন সবার প্রত্যাশা সরকার দ্রুততার সাথে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন বেতন কার্যকর করবে। সরকারি কর্মচারীরা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, সেবা দেন মানুষকে। এই মানুষগুলো যদি আর্থিক কষ্টে থাকেন, তাহলে তাদের কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়। তাই এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের ব্যক্তিগত উপকার নয়, এটা সামগ্রিকভাবে সরকারি সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সবশেষে বলতে চাই যে অপেক্ষায় থাকুন, হতাশ হবেন না। ঘোষণা হয়ে গেছে এবং বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা, আর সেই অপেক্ষার শেষে আসবে বাড়তি বেতন, যা আপনার ও আপনার পরিবারের জীবনকে একটু হলেও সহজ করবে। এই প্রত্যাশা নিয়েই আমরা সামনে এগিয়ে যাই। আজকের আয়োজন এখানেই শেষ করছি। সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।